আসসালামু আলাইকুম। আমরা আজকে মহাকর্ষ এই চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন আমরা বলতে পারি যে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রমাণ করো, অথবা নিউটনের সূত্র থেকে কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করো, অথবা নিউটনের মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা আলোচনা করো। তারপরে আমরা বলতে পারি যে মহাকর্ষীয় ধ্রুবক, তারপরে হচ্ছে আমরা অভিকর্ষ ত্বরণ, তারপর পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে, পৃথিবীর গহ্বরে অভিকর্ষ ত্বরণের মান, হ্যাঁ, তারপরে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান একটি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা, এবং মানে আমরা যে খোলকের বহিস্থ কোনো বিন্দুতে আমরা মহাকর্ষীয় প্রাবল্য বিভব এই মানগুলো আমরা বের করব। তো আসলে এখানে আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, স্যাটেলাইটের সম্পর্কিত হয়তো দুই একটা টপিক থাকতে পারে। তো আমরা এই চ্যাপ্টারটা কি করব, আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এইটা মহাকর্ষ চ্যাপ্টার আমাদের লাইফে, মানে আমরা যারা ফিজিক্স নিয়ে চিন্তা ভাবনা করব, আমাদের লাইফের মানে টু স্টার্ট থেকে এন্ড পর্যন্ত এই মহাকর্ষ চ্যাপ্টারের জ্ঞান আমাদের লাগবে লাগবে লাগবেই। এখন ধরুন অনেকে কি করে স্কুল কলেজ এগুলোতে মানে যখন ঢোকে চাকরিতে, তখন কিন্তু এই মহাকর্ষ চ্যাপ্টার বা মহাকর্ষর যেই বিষয়টা এটা নিয়ে কিন্তু আহ, মানে শিক্ষার্থীদের সামনে আলোচনা করতে হয়। তো দেখা গেছে, তো এই জ্ঞান যদি আমার পরবর্তীতে শিক্ষার্থীদের সামনে আমাকে এইটা নিয়ে যদি আলোচনা করতেই হয়, তাহলে আমি এটা আগেই পড়ে নেই, তখন আমার ওইখানে যায় আর এত বেশি কষ্ট করতে হবে না। তো এই জন্য আমাদের এইটা মানে শিখা উচিত সবার। তো দেখুন, এবং এইটাতে পরীক্ষাতেও মানে হিউজ মার্কের প্রশ্ন করেই। তো এখন আমরা যেইভাবে পড়বো, আমরা কি করতাম, আমরা এই চ্যাপ্টারের জাস্ট প্রশ্নগুলো সিলেক্ট করে ওই প্রশ্নগুলো পড়ে নিতাম। কিন্তু এখন আসলে ওই প্রশ্নগুলো সিলেক্ট করে প্রশ্ন পড়াটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। এখন থেকে সৃজনশীল পদ্ধতি যেভাবে পড়াশোনা আমরা করি ইন্টারমিডিয়েটে, ওইভাবেই আমাদের পড়াশোনা করতে হবে। ফলে আমরা কি করতে পারবো, আমরা এইখান থেকে যেই সুবিধাটা পাবো সেটা হচ্ছে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, আমরা সেখানে অ্যান্সার করে আসতে পারবো। আর এই অ্যান্সার করে আসার যে অ্যাবিলিটিটা, এটা কিন্তু আমাদের তখনই তৈরি হবে যখন আমরা এই চ্যাপ্টারের সম্পূর্ণ বিষয়গুলা একদম যতটুকু না জানলেই নয়, ততটুকু যখন আমরা একদম হৃদয়ঙ্গম করে ফেলতে পারবো, তখন আমরা আসলে এই চ্যাপ্টার থেকে যেভাবেই প্রশ্ন করা হোক আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা শুরু করি। আজকের আমাদের টপিক হচ্ছে কেপলারের গ্রহ সম্পর্কিত সূত্র। তাহলে গ্রহ সম্পর্কিত কেপলারের যে সূত্র, সেই সূত্র আলোচনার পূর্বে আমি এভাবে বলতে চাই যে বিজ্ঞানী কেপলার উনি সূর্যের চারদিকে যে গ্রহগুলোর আবর্তন, সেই আবর্তনের উপর ভিত্তি করে তিনটা সূত্র দেন। এই তিনটা সূত্রকে কেপলারের নাম অনুসারে বলা হয় গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। এখন এই কেপলারের সূত্রের যে আজকের আমরা লেকচারটা পড়ব, সেই লেকচারের যে এক্সাম নোট, আমি বলতে চাইতাছি এক্সাম নোট মানে আমরা এটা তো শিখলাম, আমি এখন ক্যাজুয়ালি এখানে জাস্ট এক্সপ্লেইন করব, বাট আমি পরীক্ষায় কিভাবে লিখবো সেইটার জন্য যে নোট, এই নোটটা আপনারা ভিডিওর শেষে আমি ছবিগুলো অ্যাড করে দিব। জাস্ট আপনারা ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে নোটটা করে নিতে পারবেন। ওকে, তাহলে নোট নিয়ে আর চিন্তা করার কিছু নাই। তাহলে আমরা জাস্ট ক্লাসটা বুঝবো এখন শুধু ক্যাজুয়ালি, এখানে আর অত ওই নোটের মতো সাজায় লেখার কিছু নেই, যেহেতু আমি নোটটা দিয়ে দিব এখন। তাহলে চলে আসি আমরা কেপলারের যেই তিনটা সূত্র বলতেছিলাম, সেই তিনটা সূত্রের প্রথম সূত্রটা। তাহলে কেপলারের প্রথম সূত্র আমরা বলতে পারি কি, যে যে প্রথম সূত্র, প্রথম সূত্র। আচ্ছা, বিজ্ঞানী কেপলার উনি প্রথম সূত্রে কি বলতে চাচ্ছে, দেখুন, উনি বলতে চাচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। তার মানে কথাটা কি বললাম, আমরা বলি যে প্রতিটি গ্রহ প্রতিটি গ্রহ কাকে, সূর্যকে, সূর্যকে একটি ফোকাসে রেখে, একটি ফোকাস একটি ফোকাসে রেখে কি করে, উপবৃত্তাকার, কি উপবৃত্তাকার পথে বা উপবৃত্তাকার কক্ষপথে, আমরা যেটাই লিখি, পথে কি করে, প্রদক্ষিণ করে, প্রদক্ষিণ করে। তাহলে এইটা ছিল আমাদের বলতে পারি যে কেপলারের প্রথম সূত্র, যেটা প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তার মানে প্রদক্ষিণ করা মানে ঘোরা। এখন বিষয়টা হচ্ছে উপবৃত্তটা কি, উপবৃত্ত সম্পর্কে আমাদের কিন্তু
নলেজ থাকা লাগবে, সেটা আমি আশা করি আপনারা উপবৃত্ত সম্পর্কে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ থেকে অলরেডি এই সম্পর্কে মোটামুটি জানেন। যেখানে আমরা এইটা যদি একটা উপবৃত্ত ধরতে পারি, তাহলে এই উপবৃত্তের যদি আমি একে কি করি, এইভাবে ওকে স্থানাঙ্কে আমি যদি চিহ্নিত করি, তাহলে এই যে মিডল পয়েন্টটা সেটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র না, উপবৃত্তের কেন্দ্র। এখন এই উপবৃত্তের কেন্দ্রটা আমরা দেখতে পাচ্ছি দুই অক্ষ থেকে যদি আমরা চিন্তা করি, দুইটা অক্ষ থেকে চিন্তা করলে এইটা হচ্ছে আমার মেজর অক্ষ। কোনটা? এই যে আমি এখানে টোটাল যেই দূরত্বটা, মানে এই যে এইখানের যে টোটাল দূরত্বটা, এটাকে আমি বলতেছি মেজর অক্ষ, মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস। তাহলে এটা যদি মেজর অ্যাক্সিস হয়, তাহলে এই বড় যে মানে এইখান থেকে এখানে মেজর অ্যাক্সিস হলে এইটাকে যদি আমরা বি ধরি, তার মানে কি এইটা হচ্ছে এই যে ভি অংশ, এইটুকু একটা ভি, কারণ উভয় পক্ষ থেকেই তো সমান হবে যেহেতু সেন্টার, তাহলে এইটাও একটা ভি। তাহলে এই ভি এর যে অংশটা, ভি হচ্ছে কি সেমি মেজর অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। আর আমরা যদি খেয়াল করি এখান থেকে এইটা এটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। এখন এই মাইনর অ্যাক্সিসের এই অংশটুকু যদি এ হয়, এই অংশটুকু যদি এ হয়, তাহলে আমরা একটা এ অংশকে আমরা বলতে পারি কি সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের উপবৃত্তের একটা পরিচিতি। এখন আমি কেন এটা লিখতেছিলাম, আমি বলতে চাইতেছি এই যে সেমি মেজর অক্ষ, এই সেমি মেজর অক্ষ ভি, তার মানে এই যে ভি, এই ভি কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, মানে কি বি এর মিডল পয়েন্ট আমি পাবো। এখন বি যদি একটা দৈর্ঘ্য হইতো, এইটা যদি একটা দৈর্ঘ্য হইতো, আমি 2 দ্বারা ভাগ করা মানে কি তারে মাঝখানে ডিভাইডেড করা, দ্বিখণ্ডিত করা। আমি যদি এই ভি দৈর্ঘ্যটাকে দ্বিখণ্ডিত করি, তাহলে দ্বিখণ্ডিত করলে এই পয়েন্টটা আমি পাচ্ছি, আবার এই পয়েন্টটাকে যদি আমি দ্বিখণ্ডিত করি তাহলে আমি এই পয়েন্টটা পাচ্ছি, ঠিক আছে। এখন এইবার খেয়াল করে এই যে দুইটা অংশ আমরা পেলাম সেটা কোথা থেকে, সেমি মেজর অক্ষের যেই অক্ষগুলো ছিল তাদের দ্বিখণ্ডিত অংশ বা মিডল পয়েন্ট। এই যে দুইটা পয়েন্ট আমি পেলাম, এই দুইটা পয়েন্টকে বলা হবে উপবৃত্তের ফোকাস। এটা কি উপবৃত্তের ফোকাস, ফোকাস পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, একটু দুঃখিত, আমার হাতে লেখা আমার একটু সমস্যা আছে, মানে অত সুন্দর না। ফোকাস, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট বা ফোকাস বিন্দু আমরা বলতে পারি, বা ফোকাস সরাসরি। এখন তাইলে উপবৃত্ত সম্পর্কিত মোটামুটি আমার এই কেপলারের সূত্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা পেয়ে গেছি আশা করি। এখন আমি এইটাকে এবার ক্লিন করে যেটা আমাদের সহজ সরল ওইটা এখন আঁকবো, ঠিক আছে। আমি আগে পরিচিতিটা দিয়ে দিলাম, কারণ হয়তো দেখা গেছে অনেকে সে ইন্টারমিডিয়েটে পড়ছে, আবার মনে নাও থাকতে পারে কারণ, তো আবার দেখা গেছে এটা নিয়ে আবার প্যারা প্যারা খাবে, তো নেন আমি করে দিলাম। এখন এইটা যদি হয় আমাদের একটা উপবৃত্ত, তাহলে কেপলার কি বলতেছিল যে প্রতিটা গ্রহ, আমাদের সৌরজগতে কি একটা গ্রহ না, আমরা অনেকগুলো গ্রহ জানি, সেই গ্রহগুলা কি করতেছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, মানে সূর্যের চারদিকেই ঘুরতেছে। এখন পূর্বে মনে করা হতো, কি করা হতো, পূর্বে মনে করা হতো এরা আসলে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, এরা আসলে কি করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী কেপলার বললেন যে না, এরা বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, বরঞ্চ এরা উপবৃত্তাকার কক্ষপথেই ঘুরবে। এই যে প্রতিটা গ্রহ সূর্যকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, এটাই ছিল মানে আমরা বলতে পারি যে কেপলারের প্রথম সূত্র। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে আমরা সেমি মেজর অক্ষের যে একটা ফোকাস পয়েন্ট পাইছিলাম, এই যে পয়েন্ট যেটা, এই পয়েন্টটাকে আমরা ধরতে পারি, ধরলাম ফোকাস পয়েন্ট এফ। এই ফোকাস পয়েন্টকে কেন্দ্র করে এর চারদিকে উপবৃত্তাকার পথে, মানে আমি যেই চিত্রটা আঁকছি এইটাই যদি হয় একটা রাস্তা, তাহলে এই রাস্তাটার মধ্যে দিয়ে একটা গ্রহ, আমি একটা ধরলাম, অনেকগুলোই যদিও ঘুরে, একটা গ্রহ এই চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তার মানে কি আমরা বলতে পারি যে কেপলারের প্রথম সূত্র থেকে আসলে আমরা যেই যেই দুইটা জিনিসের ধারণা পাচ্ছি, সেই দুইটা জিনিসের ধারণা হচ্ছে কি ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখবো যে আমরা বলতে পারি যে এ বি সি ডি, ঠিক আছে। এই যে চারটা যেই আমি পয়েন্ট দিলাম, আমরা ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এখানে আমি অবশ্যই এগুলো নোটে লিখে রাখছি যে এ বি সি ডি হচ্ছে উপবৃত্তের কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ
এবং আমরা বলতে পারি এফ, এখানে আরেকটা ফোকাস আমরা দিতাম, সেটা হচ্ছে এফ প্রাইম যদি ধরি, তাহলে এফ ও এফ প্রাইম হলো উপবৃত্তের দুটি কি, উপবৃত্তের দুটি ফোকাস, ফোকাস, তাহলে উপবৃত্তের দুটি ফোকাস, ঠিক আছে। এখন কেপলারের প্রথম সূত্র অনুযায়ী, কেপলারের কি প্রথম সূত্র অনুযায়ী, প্রথম সূত্রানুযায়ী, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু লেখাগুলো হয়তো বুঝতে কষ্ট হবে, আমি মুখে যা বলি সেটা একটু খেয়াল করেন। তাহলে কেপলারের প্রথম সূত্র অনুযায়ী তাহলে কি হচ্ছে, যে মানে প্রতিটা গ্রহর এই সূর্যটা কি থাকবে, কেপলারের প্রথম সূত্র অনুযায়ী বলতেছে যে সূর্যটা একটা ফোকাসে থাকবে, সূর্য একটি ফোকাসে থাকবে, ফোকাসে ফোকাসে থাকবে, আর গ্রহগুলো কি করবে, গ্রহগুলো গ্রহগুলো উপবৃত্তাকার পথে করবে, উপবৃত্তাকার পথে ঘুরবে। এইটাই ব্যাখ্যাটা আসলে, যে প্রথম সূত্রের ব্যাখ্যাটা তাইলে আশা করি আমি আপনারা বুঝতে পারতেছেন যে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে করবে। এখন সূর্যটা যদি হয় এই ফোকাসে, ধরুন এটা যদি হয় সূর্য, আমি এই ফোকাসটা এখন অফ রাখতেছি মনে মনে, তাহলে এই ফোকাসে রাখা যদি আমি বলি এইখানে একটা গ্রহ ছিল, সেই গ্রহটা কি করতেছে, এই এই যে এইভাবে সে ঘড়ির কাঁটার দিকে যদি এভাবে প্রদক্ষিণ করতে থাকে, তার মানে এই ঘটনাটাই ছিল আসলে আমাদের কেপলারের প্রথম সূত্র। মানে কি, যে এই যে সূর্য চারদিকে গ্রহগুলো ঘুরতেছে, তার চিত্রটা কেমন, তার পিকচারটা কেমন, ইমেজটা কেমন, সেই সিস্টেমটা কিরকম আর কি, এই প্রথম সূত্রটা আমাকে এই সিস্টেম সম্পর্কে ধারণা দিতেছে। এই সিস্টেমের মধ্যে গ্রহটা উপবৃত্তাকার পথে ঘুরবে, আর সূর্যটা এই উপবৃত্তের সেমি মেজর অক্ষের যেই আমরা বলতে পারি যে মিডল পয়েন্ট বা ফোকাস বিন্দু, সেই ফোকাস বিন্দু যে কোনো দুইটার একটাতে থাকতে পারে। এখন সূর্যটা এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। এখন কথা হইলো, সূর্য কি জাদু জানে যে সূর্য এখানে থাকবে না এখানে থাকবে না? আসলে সূর্য এখানে থাকে না, সূর্য আসলে সূর্যের জায়গায় থাকে, কিন্তু যেহেতু গ্রহ উপবৃত্তাকার পথে ঘোরে, ফলে আমাদের মনে হয় যে দুইটা ফোকাসে সে যে কোনো একটাই থাকে। যেমন আমি আরেকটা চিত্র দেই, সেটা হচ্ছে ধরুন এইটা হচ্ছে আমাদের সূর্যটা, হ্যাঁ, এটা যদি হয় আমাদের সূর্য, তাহলে এটা হচ্ছে একটা ফোকাসে না। এখন দেখা গেল যে একটা গ্রহ এইভাবে ঘুরতেছে, এই এটা কি বৃত্তাকার পথ না? এখন এই গ্রহটা এইভাবে ঘুরতেছে, এটা হচ্ছে ধরলাম এই গ্রহটা 50 দিন পরে, 50 ডেজ, মানে এটা একটা আনুমানিক একটা মান ধরতেছি, এই গ্রহটা এইভাবে ঘুরতেছে, সে বর্তমানে এখন আছে, এখন আর এইটা নাই, এখন আবার এইটা, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এখন সে এই অবস্থানে আছে, থাকতে পারে না? এখন সেই গ্রহটা ধরলাম আমরা, এইটা যদি 100 দিন পরে এইভাবে করতে পারে না, দেখা যাইতেছে যে এই গ্রহটা এখানে আছে, হ্যাঁ, এটা হচ্ছে থার্ড যেই স্টেপ। এখন দেখেন, তাইলে আমি যদি এই প্রথম যে স্টেপের যেই আমার যেই উপবৃত্তটা সেইখানে যদি চিন্তা করি, তাহলে ফোকাস পয়েন্ট কিন্তু এখানেও একটা আছে না? তাহলে এইবার দেখেন ফোকাসে এফ প্রাইম যে বিন্দুটা, সেইটা কিন্তু এখন এই পাশে মানে খালি, আর এই পাশে কিন্তু আমাদের এফ এফ এফটা চলে আসতেছে। এখন আমি এইটাকে এফ ধরার কারণে এটাকে এফ প্রাইম ধরছি, সেটা কোনো বিষয় না। বিষয় হইতেছে এইখানে যখন আমি এই চিত্রটা দিয়ে এক্সপ্লেনেশন দিলাম, তখন বলতেছিলাম এইখানে সূর্যটা আছে ফোকাসে। এখন এইটা যদি উপবৃত্ত হয় তাহলে ফোকাসটা এই পাশে, আবার এই 1 নাম্বার সিচুয়েশনটা যদি একটা উপবৃত্ত হয় তাহলে ফোকাসটা কোথায়, এখন এই পাশে না সূর্যটা? আসলে সূর্য কিন্তু তার জায়গায় ছিল, কিন্তু এই যে গ্রহের যেই মানে মানে গতি এইভাবে এইভাবে দেখা যাইব, সে আরেকটা এইভাবে এইভাবে করতেছে। তার মানে ওর যে উপবৃত্তাকার গতি, এই গতির কারণে আসলে দুইটা ফোকাসের সৃষ্টি হয়। এই যে এখানে একটা ফোকাস আছে, এখন এই দিক থেকে দেখলে আমার মনে হইতেছে ডান পাশে ফোকাসটা সরে গেছে, আবার এই পাশ থেকে দেখলে মনে হইতেছে ও আচ্ছা এই চিত্র আর এই চিত্র তো সেম, 3 নাম্বার চিত্র ওইটার সাথে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। ওকে, তাহলে আমি আশা করি এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা প্রথম সূত্র থেকে যেই ধারণাটা পেলাম, সেটা হচ্ছে যে আসলে ঘটনাটা কি হইতাছে এখানে, যে সিস্টেমটা কিভাবে একটা মানে রান করতেছে এরকম কিছু। হুম, তাহলে এটা ছিল আমাদের, ও আচ্ছা, এটা ছিল আমাদের কি, যে দুইটা ফোকাসের যে কোনো একটা পয়েন্টে, মানে একটা ফোকাস পয়েন্টে বা একটা ফোকাসে সূর্যটা থাকবে, আর গ্রহগুলো তাকে উপবৃত্তাকার পথে ঘুরবে। এটাই কেপলারের প্রথম সূত্র। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র, হ্যাঁ,
দ্বিতীয় সূত্র। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল, তাহলে আমরা বলতে পারি যে সূর্য এবং গ্রহ এর সংযোগকারী সরল রেখা কি হয়, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি সূর্য ও গ্রহের সংযোগকারী সরল রেখা সমান সময়ে সমান কি করে দূরত্ব, সরি না দূরত্ব না, এখানে হবে ক্ষেত্রফল, দুঃখিত, সমান ক্ষেত্রফল অতিক্রম করে তাহলে এটা ছিল আমাদের কেপলারের সেকেন্ড ল। তাহলে সেকেন্ড লতে কি বলতে চাইতেছে, সূর্য ও গ্রহের সংযোগকারী সরল রেখা সমান সময়ে, তার মানে ইকুয়াল টাইম, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই যে চিত্রটা আমরা খেয়াল করি, এই সূর্য থেকে ধরলাম এই গ্রহটা, আমরা এখন ফোকাসটাকে ওরে এই পাশে নিতেছি, ঠিক আছে? আমি যদি এই ফোকাসটা এখন মুছা দেই, কোনো সমস্যা আছে? আশা করি এটা তো আর বুঝতে সমস্যা হইব না, না? এই সূর্য থেকে আমরা ধরলাম এটা সংযোগকারী সরলরেখা, এটা ঠিক আছে। এখন এই যে বলতেছে যে সূর্য এবং গ্রহ, এই যে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা, এটা একটা সরলরেখা না? সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময় ধরলাম এই সরলরেখাটাকে আমি কি করলাম, এই গ্রহটা যেহেতু ঘুরতেছে চারপাশে, তো এটা তো গ্রহটা তো চলেই যাবে এখান থেকে, এই অবস্থান থেকে বি অবস্থানে ও তো আসবেই নাকি, যেহেতু ও ঘূর্ণায়মান আর কি। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে যদি আসে, তাইলে কি এই সরলরেখাটা এইখান থেকে আসলে তখন এই পাশে থাকবো। তাহলে সেটা আমি ধরলাম, এখন এই গ্রহটা আমাদের বি পয়েন্ট আছে এইখানে, তাহলে এই সরলরেখাটা এইখান থেকে এখন বর্তমানে বি পয়েন্ট আছে। তাহলে এই সরলরেখাটা এ থেকে বি পয়েন্টে আসার জন্য আমি ধরলাম যে ঘড়িতে একটা টাইম নিলাম, সেই টাইমটা হচ্ছে আমাদের টি, একটা টি সময় ধরলাম। তাইলে বলতে চাইতেছে এই যে সংযোগ সরলরেখাটা কি করতেছে, একটা টাইমের পর সে যে অবস্থানে আছে, এই অবস্থানে থাকার কারণে এই সূর্য থেকে তার যে তিনটা বিন্দু সৃষ্টি হয়েছে, দুইটা বিন্দু ছিল প্রথমে এ এবং বি, এখন বর্তমানে সূর্যকে নিয়ে তিনটা বিন্দু, তাহলে এই তিনটা বিন্দুর ফলে একটা কি হয়েছে, ক্ষেত্রফল রচনা হয়েছে না? এই ক্ষেত্রফলটা কি হইব, সমান হইব কখন, যখন আবার এই পাশেও একইভাবে আমরা একই টাইমের জন্য ওই গ্রহের গতির বিবেচনা করব, ঠিক আছে? তাহলে দেখি এইটা জিনিসটা আরেকটু ইজিলি বোঝার ট্রাই করি। তাহলে আমরা বলতেছিলাম যে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে মানে এইখান থেকে এখানে আসতে যেই সময় সেটা টি ধরলাম। তাইলে আমি যদি এই ঘটনাটা অন্য আরেকটা পাশে নেই, তাহলে সেইখানে আমার টি এর মানটা কত থাকতে হইব, সেম থাকতে হইব। তাহলে আমি ধরলাম এইখানে আমার একটা পয়েন্ট ছিল সি, আর এইখানে আমার একটা পয়েন্ট ছিল ডি, ঠিক আছে? এটা আমরা ডি দিলাম, সরি ডি। এখন দেখা যাইতেছে এই এই সূর্য থেকে সি পয়েন্টের সংযোগ সরলরেখা আর সূর্য থেকে ডি পয়েন্টের সংযোগ সরলরেখা এইখান থেকে এইখানে যখন যাচ্ছে, কিটা গ্রহটা এখান থেকে এইখানে যখন যাচ্ছে, তখন আমি তাকে কত সময় দিছিলাম, সেম এক্সাক্ট টাইম টি দিছিলাম। তার মানে সমান সময় আমি বলতেই পাগে। তাইলে এ থেকে বি তে যাইতে যেই সময় লাগছে, এই সি থেকে ডি তে যাইতেও গ্রহটার একই সময় লাগছে। কিন্তু দেখুন এই এ থেকে বি এর যে বৃত্তচাপের দৈর্ঘ্য বা দূরত্ব, এ থেকে বি এর যে উপবৃত্তের বৃত্তচাপের দূরত্ব, সি থেকে ডি বৃত্তচাপের দূরত্ব কি সেম? না, দূরত্বটা এখানে, তাইলে এ বি নট ইকুয়ালস টু সিডি, বৃত্তচাপের দূরত্ব বা দৈর্ঘ্যটা কিন্তু এখানে সমান না। তাইলে এইটা কেমন হইলো বিষয়টা, ও তো ঘুরতেছে, এই গ্রহটা তো এ থেকে বি তে যাইতেছে, তার মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, ভালো কথা। ওরে তো এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া হয় নাই যে ওর গতি বাইরে গেছে, ওরে কি ফোর্স দেওয়া হয়েছিল, এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া হয়েছিল না। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা ওর ভেলোসিটি ভি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। তো ও এখান থেকে ধরলাম এই দূরত্বে আসলো, ঠিক আছে? এটা হচ্ছে আমি ধরলাম 10 মিটার দূরত্ব আসলো, কত মিনিটে ধরলাম, 1 মিনিট সময় নিছে, 1 মিনিট সময় বা 60 সেকেন্ড সময় নিছে।
তাহলে 1 মিনিট সময় যদি বস্তুটা এইখানে আসে, তাহলে আমরা বলতে পারি যে ওর 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 1 মিনিটে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। ওর মানে ওর ভেলোসিটিটা আসলে এরকম ছিল, আমরা ধরে নিলাম আর কি। এখন এটা জাস্ট একটা অ্যাপোলজি হিসেবে ধরে নেন, সরি অ্যানালজি হিসেবে ধরে নেন, এক্সাম্পল আর কি, এগুলো তো একুরেট মান না। এখন ধরা যাক আমার যদি সেম বস্তুটা আমি যদি বলি যে না ওরে আমি 20 মিটারে দূরত্বে নিতে চাই, ওরে আমি 1 মিনিট সময় দিচ্ছি। এইবার আপনার ফিজিক্সের জ্ঞান কি বলে? ওর ভেলোসিটি কি 10 মিটার পার সেকেন্ড দিলে আপনি 20 মিটার দূরত্ব যাইতে পারবেন 1 মিনিটে? আপনার ফিজিক্সের জ্ঞান কি বলে? অবশ্যই না, এটা সম্ভব না যদি ভেলোসিটি কি হয় 10 মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, তাহলে কি 10 মিটার পার সেকেন্ড যদি হইলে এটা যদি সম্ভব না হয়, তার মানে কি ভেলোসিটি অবশ্যই পরিবর্তিত হইব। তাহলে ভেলোসিটি কি পরিবর্তিত হইলে যেহেতু দূরত্ব বাইরে গেছে, ভেলোসিটি কি কমবো না বাড়বো? অবশ্যই পজিটিভ ভেলোসিটি হবে। আমরা ধরে নিলাম হয়তো এইটা 20 মিটার পার সেকেন্ড, বা আচ্ছা 20ই ধরে নিলাম, হ্যাঁ, তো আমাদের বোঝার সুবিধার্থে ধরে। তার মানে যদি দূরত্ব বাড়তে হয়, সময় কিন্তু সেম, টাইম পিরিয়ডটা কিন্তু আমি সেম রাখছি। দেখুন এইখানে টাইম টি ছিল, এখানেও টাইম টি ছিল, তাহলে টাইম আমি সমান রাখছি। আবার গ্রহের চারদিকে মানে সূর্যের চারদিকে যে গ্রহটা ঘুরতেছে, ওর তার কেউ এক্সটার্নাল ফোর্স দিতেছে না বাইরের থেকে, তো ওর যে স্বাভাবিক গতি সেটাই তো ছিল। তাহলে ওর গতিও আমি চেঞ্জ করতেছি না, ওর সময়ও আমি সেম রাখতেছি, কিন্তু আমি ওর থেকে কি চাইতেছি? এক সময় 10 মিটার অতিক্রম করছে, অন্য সময় আমি 20 মিটার চাইতেছি। এবং এই ঘটনাটা কিন্তু এখানে ঘটতেছে, আমরা কিন্তু দেখাইছি এ নট ইজ ইকুয়াল টু সিডি। তাহলে যেহেতু এবির যে বৃত্তচাপ এবং সিডি বৃত্তচাপের দৈর্ঘ্য যেহেতু সমান না, তাইলে কিন্তু এইখানে একটা রহস্য আছে। সেই রহস্যটা কি? সেই রহস্য হচ্ছে যখন এই সূর্যের কাছাকাছি গ্রহটা থাকবে, তখন ওর যেই মহাকর্ষ বলটা, এরপরেই আমরা মহাকর্ষ সূত্র পড়ব, ওর যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল কি ওর উপরে একটা প্রভাব পড়বে না? এই যে এটাই তার উপর এক্সটার্নাল ফোর্স, মানে আমরা বলতে পারি যে মহাকর্ষ ফোর্সটা আর কি, এইটাই তার উপরে। এখন দেখেন সোজা হিসাব, এই সূর্য থেকে এর দূরত্ব কত বেশি, আর এই সূর্য থেকে সি এর দূরত্ব কত কম। তাইলে যত দূরে বেশি, মানে আমরা কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি জানি? নিউটনের মহাকর্ষ থেকে জানি এফ সমান সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার না? তার মানে কি এফ সমানুপাতিক কি 1 বাই ডি স্কোয়ার। আমরা যদি বস্তুর ভরকে ইকুয়ালি রাখি, তাহলে দেখা যাইতেছে সে কার উপরে বেরি করতেছে? ডি স্কোয়ার বা আর স্কোয়ারের উপরে বেরি করবে। তাহলে ডি স্কোয়ারের মান যদি বাইরে যায়, মানে দূরত্ব যদি বাইরে যায়, ফোর্স কি কমবে? দূরত্ব যদি বাইরে যায়, ফোর্স কিন্তু ডাউন হয়ে গেল না? তাইলে এখন এফ এর থেকে যদি এর দূরত্ব বেশি হয়, তাইলে ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ ফোর্স কিন্তু কি হলো? ডাউন হয়ে গেল, কম, মানে কমে গেল। আর যদি দূরত্ব যদি এই যে ডি এর মানটা যদি কমে যায়, তাহলে ডি এর মান যদি আমরা কমায় দেই, তাহলে ফোর্স কিন্তু বেড়ে যাবে। যেহেতু এরা কি আছে? ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাহলে ফোর্সের মান কিন্তু বাইরে যাবে। তাইলে যখন দেখেন এইখানে দূরত্ব কমে গেছে, মানে ফোর্সের মান বাইরে গেছে না? আর ফোর্সের মান যদি বাইরে যায়, এখন দেখা যাইতেছে এইটা যেই গতিতে চলতেছে, এইটা যদি আমি 20 মিটার পার সেকেন্ডে করতে চাই, তাহলে আমার কি দিতে হবে? ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে হইব, তাই তো? তাহলে ফোর্স অ্যাপ্লাই করলেই তো ওর মধ্যে গতি বাড়বে, আর ফলে হয় 20 মিটার দূরত্ব অতিক্রম করব। তার মানে গ্রহ যখন এইখানে আসে বা এই সূর্যের কাছাকাছি আসতে থাকে, তখন ওর ভিতরে গতির সঞ্চার হয়, বেগটা বাইরে যায়, এখানে ভেলোসিটিটা বাইরে যায়। ফলে ও এই যেই সময় এখান থেকে বৃত্তচাপে যতটুকু দূরত্ব গেছিল, এই কাছাকাছি থাকার কারণে তার চেয়ে বেশি দূরত্ব এই অতিক্রম করে ফেলছে, কারণ এখানে ফোর্সের মানটা বেশি থাকে, যেটা আমরা এখান থেকে দেখাইলাম। এই কারণে দেখা যাইতেছে ওর এইখানের যেই জায়গাটুকু, এই যে জায়গাটুকু ওই অতিক্রম করছে, এইখান থেকে দেখা যাইতেছে যে ও আরো একটু, মানে এটা মোটা, এটা কিন্তু চিকন ভাবে হয়ে গেছে। দূরত্ব যদিও ওর এখানে অনেক লেন্থ আছে, ও কিন্তু ও চিকন ভাবে গেছে, এখানে লেন্থ কম কিন্তু ওই মোটা ভাবে আইছে। তার মানে যখন এই দুইটা মান পরিমাপ করা হয়, দেখা গেছে আসলে তাদের উভয় পক্ষের এই পাশের ক্ষেত্রফলটা সমান। এই যে ঘটনাটা, এইটাই কিন্তু বিজ্ঞানী কেপলার আমাদের সামনে নিয়ে আসছে, এবং এইটা ছিল তার সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তাহলে আমি আশা করব দ্বিতীয় সূত্র আসলে বিষয়টা কি, মানে মূল বিষয়টা কি ছিল আপনারা বুঝতে পারছেন। তাইলে এখন বুঝতে পারছি আমরা যে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরল রেখা
সমান সময় কি করতেছে, সমান দূরত্ব, সরি সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে ও এখান থেকে এখানে যদি টি টাইমে আসে আর এখান থেকে এখানে আসতেও যদি সময় টি নেয়, তাহলে উভয়ের ক্ষেত্রফল সমান। তার মানে কি, তার মানে বোঝা যাইতেছে যে এ এফ এ এফ এ এফ বি এর ক্ষেত্রফল এবং এবং সিএফডি সিএফডি এর ক্ষেত্রফল কি সমান। এটাই কিন্তু বোঝাচ্ছে না? ওকে, তাইলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে কেপলারের থার্ড লতে চলে যাব। তাইলে কেপলারের থার্ড ল বা তৃতীয় সূত্র, তাইলে এটা হচ্ছে তৃতীয় সূত্র, ঠিক আছে। তাহলে কেপলারের তৃতীয় সূত্র কি? কেপলারের তৃতীয় সূত্র ছিল এরকম যে সূর্যের চারদিকে আবর্তনকারী গ্রহের, সরি, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ ওই গ্রহের সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তার মানে সূর্য থেকে আমরা বলতে পারি যে সূর্যের চতুর্দিকে সূর্যের চতুর্দিকে গ্রহের আবর্তন কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক। এটা হচ্ছে কেপলারের থার্ড ল, ঠিক আছে। এখন এটার ব্যাখ্যা যেগুলা সেগুলো তো আমি নোটে দিয়ে রাখছি, তারপরে আমি একটু এক্সপ্লেইন করে দিই। তো দেখা যাইতেছে এই এক্সপ্লেনেশনটা একটু, তাহলে আমি এখানে ফার্স্ট ল গুলা একটু ক্লিন করি। হ্যাঁ, আমার একটু জায়গা লাগবে আর কি চিত্রটার জন্য। তাইলে আমাদের যেটা হচ্ছে যে দেখা যাইতেছে যে সূর্য থেকে আমরা যে সময়টার হিসাবটা করতেছি, সূর্য এবং সূর্য চারদিকে যে গ্রহটা ঘুরতেছে তার যে সময়ের মানে তার যে ঘোরার যে সময় আবর্তন কাল, সেই কালটার কি করতে হবে, বর্গ নিতে হইব। তার বর্গটা আসলে কি হইতেছে, ওই যে সূর্য মানে সূর্যের কেন্দ্র করে যে চারপাশে গ্রহগুলা ঘুরতেছে তাদের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে আমি চিত্রটা যদি একটু আবার আঁকি, এটা ছিল আমাদের উপবৃত্তটা মনে করুন। তাহলে উপবৃত্তের এইটা ছিল আমাদের ফোকাস এফ, ঠিক আছে। এখন আমার ধরলাম প্রথম পয়েন্ট ছিল এখানে আমার গ্রহটা ছিল, ঠিক আছে, গ্রহটা ছিল। এখন এখান থেকে এটার যে সংযোগকারী সরলরেখা সেটা তো আমরা দিলাম, এইটার যে দূরত্বটা সেটাকে আমি কি করলাম, আর দিলাম, এটাকে আমরা R1 দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার, তাহলে এইখানে R1, তার মানে আমি এটাকে তার যে আবর্তন কাল সময় T1 দিলাম। এখন সূর্য গ্রহটা তো আর এইখানে থাকবে না, ওর ভিতর যেহেতু গতি আছে, তাহলে দেখা গেল ও এই পয়েন্ট আসছে। হ্যাঁ, তাহলে ও এই পয়েন্টে যখন আসে সেটা হচ্ছে R2। কেন R2 বলতে পারেন? দেখুন এখানে একটু খেয়াল করে দেখুন, এইটার যে ব্যাসার্ধটা বা দূরত্বটা, এই যে এইটুকুর দূরত্ব আর এইটার দূরত্ব কি এক হইলো না তো। তাহলে এইটার দূরত্ব যতটুকু, এইটার দূরত্ব কিন্তু তার চেয়ে বেশি। ফলে আমি যদি এটাকে R1 দ্বারা মানে ডিনোট করি, তাহলে এটা কিন্তু R1 দ্বারা ডিনোট করতে পারতেছি না। ফলে ওকে আমার কি করতেছে, R2 দ্বারা ডিনোট করতে হইতেছে। এখন দেখা যাইতেছে গ্রহ কিন্তু ঘুরতেছে, গ্রহটা আসলে এইভাবে ঘুরতেছে। হ্যাঁ, ফলে দেখা যাইতেছে এই পয়েন্ট আছে তখন আমরা R3 দিলাম, যখন দেখা যাইতেছে গ্রহটা এই পয়েন্টে তখন R4 দিলাম, গ্রহটা এই পয়েন্টে থাকলে আমরা R5 দিলাম। R5, গ্রহটা যখন এই পয়েন্টে তখন আমরা দিলাম R6, গ্রহটা এই পয়েন্টে থাকলে আমরা দিলাম R7, এখানে থাকলে আমরা দিলাম R8। এইভাবে আমরা মানে সারাটা পথ দিতে পারি। এটা হচ্ছে R9। তাহলে এই প্রত্যেকটার যেহেতু আমরা দূরত্বের জন্য 1 2 নিতেছি, তাহলে তার আবর্তন কালটাও কিন্তু ওইভাবে হবে। হ্যাঁ, তাহলে এইটাও যদি আবর্তন কাল এইভাবে দিয়ে দিই, বিষয়টা এরকম না? তাইলে এখন দেখেন এইটা যদি সূর্য হয়,
এইটা যদি সূর্য হয় তাহলে ওর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তার দূরত্বের কিন্তু কি হইতাছে, পরিবর্তিত মান আসতেছে। তাহলে দূরত্বের যেহেতু পরিবর্তিত মান আসতেছে, ফলে ওর সামগ্রিক দূরত্ব বা সামগ্রিক বা টোটাল যেই আমরা বলতে পারি যে মেজারমেন্টটা, সেটাকে কি করতে হবে, আমাদেরকে এভারেজ ভ্যালু নিতে হবে না, গড় মান নিতে হবে না। এখন আমি যদি শুধুই এই একটা পয়েন্টের হিসাব কইরা এই ফোকাসটাকে রাইখা জাস্ট এইখানে যদি একটা গ্রহ থাকে এফ, এবং এটা ধরলাম এইটা জাস্ট এই গ্রহটাকে যদি আমরা হিসাব করি, ও ও আর কি ঘুরতেছে, তখন দেখা যাইতেছে ও যখন এইখানে ঘুরতেছে তখন ব্যাসার্ধ বেশি, এখানে বেশি বেশি, আবার কমে কমে ব্যাসার্ধ কমে 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 আবার বাড়তে 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 আবার বাড়তেছে, আবার কমতেছে। তাহলে এই যে একটা সার্কেলটা, এটা তো প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মানে বিন্দুতেই ওর পরিবর্তিত মান আসতেছে। ফলে এই টোটাল সামগ্রিক বিষয়টা হিসাব করার জন্য কিন্তু আমার আসলে এতগুলো পরিবর্তিত দূরত্ব বা ব্যাসার্ধ এই মানটা আমাদের ক্ষেত্রে কি করা, ইউজ করা খুবই জটিল একটা বিষয়। আমরা কি এটা কি করতে পারি, একদম গড় একটা ভ্যালু নিতে পারি, গড় মান। তাহলে এভারেজ ভ্যালুটা আমরা নিয়ে নিলাম। সেই এভারেজ ভ্যালুটা এই যে প্রত্যেকটা বিন্দুতে R1 R2 R2 এভাবে আমি দাগাইছি না, এইগুলাকে এখন সম্পূর্ণভাবে আমি আর দিলাম, কারণ আমি গড় ভ্যালু নিতেছি। আর এই যে প্রত্যেকটার জন্য যে সময় আবর্তনকাল, সেটাকে এখন আমরা কি করব, টাইম দিয়ে মেজারমেন্ট করে দেবো। এটা হচ্ছে আমরা টাইম। তাইলে এইবার দেখেন, সূর্যের চতুর্দিকে গ্রহের আবর্তনকালের বর্গ মানে কি, টি স্কয়ার। সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব কি আর নিছিলাম না, তাহলে এটা হচ্ছে আর গড় দূরত্বের গণফল মানে কি, কিউব। গণফলের সমানুপাতিক মানে কি, এই যে সমানুপাতিক, প্রপোর্শনাল। তাইলে আই থিঙ্ক আপনারা এই জিনিসটা এখন বুঝতে পারছেন যে বিষয়টা কি। মানে এটা থার্ড লটা এভাবে বলতেছে যে তার আবর্তনকালের বর্গটা তার গড় দূরত্বের গণফলের সমানুপাতিক হয়ে যায় যখন এইভাবে ঘোরে আর কি। তার মানে কি, এই একটা যে কাহিনীটা ছিল যে জাস্ট সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরতেছে, সেই ঘোরার জন্য তিনটা সূত্র কিভাবে আসতেছে দেখছেন। তো এই তিনটা ছিল আমাদের কেপলারের যে সূত্র, সেই সূত্র থেকে এখন দেখেন এই যে আমি কতগুলো এখানে R1 R2 R3 এগুলো নিছি না, তাহলে আমরা এই সূত্রটাকে আরেকটু রিফাইন করতে পারি চাইলে। সেটা হচ্ছে R1 R2 R3 ডট 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 যদি হয় তার দূরত্ব মানে দূরত্বগুলা, এবং তার পর্যায়কাল যদি T1 T2 T3 ডট 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 এরকম যদি হয়, তাহলে কেপলারের থার্ড ল অনুসারে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী তাহলে আমরা কি করতে পারি দেখুন তো, আমরা বলতে পারি না যে এই যে দেখুন, এই সূত্রটা থেকে যদি আমি একটা কাজ করি, আমি যদি টি স্কয়ার রাখি আর এই প্রপোর্শনাল মানটাকে যদি আমি ইকুয়াল চিহ্ন দিই, তাহলে আমরা একটা ধ্রুবক লিখি না। আচ্ছা, ধ্রুবকটা কি হবে আমি জানি না, তাই আমরা বাংলায় ধ্রুবক লিখে দিলাম। আর এটা কি, এটা হচ্ছে আর কিউব, এটা তো গুণ, তাহলে আর কিউবের যদি আমি এই পাশে নিয়ে আসি, সে কিন্তু ভগ্নাংশে চলে যায় না। তাহলে এখন দেখেন, যদি এইটার মানে যদি আবর্তনকাল T1 হয় আর গড় মানে দূরত্ব যদি R1 হয়, তাহলে আমরা বলতে পারি না T1 স্কয়ার ডিভাইডেড বাই R1 কিউব। এই যে এইটার মতো সম্পর্ক, সেম একইভাবে T2 স্কয়ার বাই R2 কিউব ইকুয়ালস টু T3 স্কয়ার বাই R3 কিউব ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু কত, এই সম্পূর্ণ মান ধ্রুবক হবে, ঠিক আছে। তার মানে এদের আমি যে কোনো পয়েন্টের জন্য যদি হিসাব করি, আমার যদি এইটা হয় আমার একটা উপবৃত্ত, আমার এটা যদি ফোকাস হয়, এটা যদি হয় আমার মানে R1 এবং T1, ঠিক আছে। আবার এইখানে যদি আমি একটা গ্রহের হিসাব করতাম, তাহলে এইখানে যদি হইতো R2 T2, তাহলে দেখা যাইতেছে এই যে দূরত্ব এবং আবর্তনকাল, আর এই যে দূরত্ব এবং আবর্তনকাল, এই দুইটার অনুপাত সবসময় একটা ধ্রুবরাশি থাকবে। এই যে দেখেন T1 R1 T2 R2 T3 R3, এদের যে অনুপাত আবর্তনকালের বর্গ এবং মানে দূরত্বের ঘনফল, এদের যে অনুপাতটা, এই ক্ষেত্রের যেই মানে ফলাফলটা T1 স্কয়ার বাই R1 স্কয়ার, এই যে T1 স্কয়ার বাই R1 স্কয়ার, ওর যে একটা রাশি, ওর যে ফল, এবং এই যে T2 স্কয়ার বাই R2 স্কয়ার, এই পাশের যে এদের যেই ফলাফলটা,
এরা সব সময় কি থাকতেছে, ধ্রুবক থাকতেছে। ঠিক আছে, এইটাই ছিল আসলে আমাদের কেপলারের থার্ড ল। তাহলে আমি আশা করতে পারি যে আপনারা এই কেপলারের সূত্র 3টা খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পারছেন। তাহলে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।